আপনারা এত জ্ঞানী মানুষ একসাথে বৈশা একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করতেছেন 9 মাস, আর আপনারা বলতেছেন 13-14 মাসে ডক্টর ইউনূস কি করলো? এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কাজই নাই, বৈশা বৈশা দেশের বেতন নিতেছে আর বিদেশে ভ্রমণ করতেছে। এইসব কথা টক শোতে এইসা অনেক জ্ঞানী লোকরা বলতেছে, কিন্তু এই জ্ঞানী লোকরা কিন্তু একটা কথা বলে না। কেন বলে না জানেন? ভয়ে ভয়ে। অনেক বড় ভয়। তো শেখ হাসিনাকে এখনো মানুষ ভয় পায়, হ্যাঁ এখনো ভয় পায়। শেখ হাসিনার ভয়ে অনেকেই এখনো দেশে আসে না, এরকম ভয় ভিতরে ঢুকাই দিছে। তো কিন্তু এই ভয় ঢুকাইছে কাদের নিয়ে? শেখ হাসিনা তো যে কাউকে ধৈর্য আয়না ঘরে ঢুকাইতো না। আয়না ঘরে ঢুকাইবার জন্য তো ভাই তার লোক লস্কর ছিল। ওই লোক লস্কর কারা, তাদের নিয়ে কোনো আলোচনা নাই কিন্তু কোনো টক শোতে। কিন্তু আমার দেশের অনলাইনে একটা তথ্যচিত্র আছে, গুম খুন কমিশনারের তথ্যচিত্র দেখবেন ভাই, কলজাটা ফাইটা যাইব আপনার। আহারে আহাজারি, আহারে কষ্ট। এক বোনকে এইভাবে 3 দিন বাইন্দা রাখছে, 3 দিন। তার অপরাধ কি জানেন? তাকে বলছিল মুখে নেকাব সরাইতে, ধৈর্য নিয়ে যায় বলছে মুখে নেকাব সরাও। সে বলছে না আমি তো পর্দা করি, আপনারা কথা বলেন, আমি নেকাব সরাবো না। তারপরে ওই নেকাব খুইলা ওন্না সরায় নিয়ে যায় ওইভাবে 3 দিন বাইন্দা রাখছে, শুধু পেশাব পায়খানার জন্য খোলা হইতো। জানেন ওনার মাসিক হইছে, আর ওই মাসিকের জন্য প্যাড চাইছে কাদের কাছে? ওই নরপিশাচ দানবদের কাছে। আর ওই দানবরা ওই প্যাড দিতে দিতে গান করতো, মজা নিত, টিটকারি মারতো। এক ছেলেকে জানেন তার বয়স 16-17 বছর, তার হাতের নখগুলা টাইনা উঠায় পালাইছে। তারপর একটা টাইমে আল্লাহ তার হায়াত রাখছে, বাইচা গেছে। আধা পাগল হইয়া এই কাশিমপুরের জেলখানার ভিতরে পাগলা গারদে কিছুদিন ছিল, তারপর তাকে ছাইরা দেওয়া হয়েছে। একটা কারখানায় না কোন একটা গ্যারেজে কাজ করে, তাকেও খুঁজা বাইর করছে। এই গুম খুন কমিশনারের তথ্যচিত্রের মধ্যে তার ভয়েস পাবেন, তার ইন্টারভিউ নিছে, তার চেহারাটা একটু ঢাইকা দিছে। তাকে যখন জিজ্ঞেস করতেছে তোমার উপরে কি কি অত্যাচার হয়েছে, সে বলে যে না 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 আমার উপরে কোনো অত্যাচার হয় নাই, আমার কেউ নখ তোলে নাই, আমার ওরা খুব পোলাও খাওয়াইছে, ভাত খাওয়াইছে, আমারে কোনো মারে নাই। মানে এখনো সে পাগল হয়ে গেছে, তার ভিতরে এখনো ভয় কাজ করতেছে। এই নরপিশাচরা, এই দানবরা এত অত্যাচার করছে। এখানে ভাই সাধারণ লোক না, শুধু আর্মি ব্রিগেডিয়ার আরমান সাহেবকেও ঢুকাইছে। উনি 8 বছর ছিলেন। এরকম অনেক গুণী লোকদেরকে নিয়ে ওইখানে ঢুকায় রাখছে ভাই, 2 ফিট 3 ফিট জায়গার মধ্যে। ওইখানে বাথরুম, ওইখানে ঘুমানো, কিন্তু ওইটুক রুমের ভিতরে বুঝছেন মুক্ত না, হাতের মধ্যে হ্যান্ডকাপ থাকতো। ওনাদের বাথরুম পাইলে ওই হ্যান্ডকাপ দিয়া রোডের মধ্যে বাড়ি মারতো, এরকম বাড়ি মারতো। তারপরে আইসা 5-10 মিনিটের জন্য নিয়ে যাইতো বাথরুম করার জন্য, ওইখান থেকে আইনা আবার ঢুকাইয়া ওইভাবে বাইন্দা রাখতো। কি অমানবিক অত্যাচার! কারা করছে এটা? এটা কেন এতদিন বের হয় নাই? এটা কেন 14 মাস লুকায় রাখা হয়েছে? না, লুকায় রাখে নাই, তদন্ত চলতেছিল ভিতরে ভিতরে। কারণ আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে আপনি হুট করে কোনো বিচার দিতে পারবেন না। আগে তদন্ত করতে হবে, সেই রিপোর্ট জমা দিতে হবে, সেই রিপোর্ট বিচার বিবেচনা কইরা যদি মনে হয় হ্যাঁ ঘটনা সত্য, তখনই বুঝছেন গ্রেফতারি পরোয়ানা বাইর করা হয়। 30 জনের নামে গ্রেফতারি পরোয়ানা বাইর হয়েছে। এর মধ্যে ভাই মেইন হইল গিয়া শেখ হাসিনা, আর ওই যে ডাকাত কামাল স্বরাষ্ট্র মন্ত্রী ছিল। আর এই 30 জনের মধ্যে বাকি কারা? অনেকেই ভাইয়া গেছে, কিন্তু অনেকেই তো বাংলাদেশে এখনো আছে। শুধু আসে না ভাই, 2-4 জন এখনো চাকরি করতেছে। তার মানে কি? ওই যে বললাম ভয় ভয়, উনি চলে গেছে, কিন্তু ওনার ওই দানবরা তো রয়ে গেছে। ওই দানবদের জন্যই এখন গ্রেফতারি পরোয়ানা বাইর হয়ে গেছে। এই 22 অক্টোবরের মধ্যে উনাদেরকে দেখতে পাবেন হাত করা অবস্থায়। আর এই হাত করা অবস্থায় উনাদেরকে পিজন ভ্যানে উঠাবে, উনাদেরকে মানুষের সামনে দিয়ে এইভাবে হেলমেট পরায়া আর ওই জ্যাকেট পরায়া নিয়ে যাবে, কেউ ডিম ছুঁড়া মারবে। এটা কিন্তু দেখতে চায় নাই। হ্যাঁ, এটা দেখতে চায় নাই। কে দেখতে চায় নাই? জনাব ওয়াকার সাহেব এই দৃশ্যটা দেখতে চায় নাই। শোনা যাচ্ছে উনি
এই দৃশ্য যেন দর্শকের সামনে না আসে, এই জন্য অনেক রকম তদবির করছে, অনেক রকম চেষ্টা করছে, অনেক রাজনীতিবিদদের সঙ্গে যোগাযোগ করছে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হইল না। কেন হইল না জানেন? ডেঞ্জার ম্যান ইন বাংলাদেশ। একজন ডেঞ্জার ম্যান আছে আমাদের দেশে। হ্যাঁ ভাই, বুঝা যায় না, চুপচাপ, মনে হয় যে ভাজা মাছটা উল্টায় খাইতে পারবে না। যার যেমন ইচ্ছা তেমন আইসা ওনার সমালোচনা করে। অনেকে যে কথা বলার সময় ইনুস করে, বিন্দু মাত্র শ্রদ্ধাবোধ দেখায় না। মনে হয় কি জানেন, ডক্টর ইনুস এই যে হয়তো কোনো ব্যাংকের ম্যানেজার ছিল, নাইলে ওই যে চান্দা ব্যাটারির ফ্যাক্টরির মালিক। চান্দা ব্যাটারির ফ্যাক্টরি থেকে তো চান্দা ব্যাটারি বাইর হইব, যার জন্য ওনার যে দল বল, এই যে কিংস পার্টি, উনারই মতো এদেরও কোনো মূল্য নাই। হাই হাই, এদের কত রকম সমালোচনা, কিন্তু ওরাই তো বাঘের বাচ্চা, ওরাই তো প্রথম আঙ্গুল তুলছিল ক্যান্টনমেন্টের দিকে। সবাই আপনারা ভয় পাইছেন। আপনারা বড় বড় রাজনীতিবিদরা সব খবরই রাখতেন, সব খবরই জানেন, কিন্তু কখনো মুখে আনেন না, ভয়ে আনেন না। কিন্তু ডেঞ্জার ম্যান ডক্টর ইউনূস স্যার, উনি ভয় পায় না, উনি যা বলছে তাই কইরা দেখাবে, বিন্দু মাত্র ছাড় দিবে না। খুন গুম কমিশনারের তথ্যচিত্রটা দেখলেই বুঝতে পারবেন, সবাইকে সামনে নিয়ে আসছে, কাউকে ছাড় দেয় নাই। সব প্রমাণ কিন্তু এখন আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের হাতে, আর কেউ রক্ষা করতে পারবেন না। ভয়ের কিছু নাই। ডক্টর ইউনূস স্যার মানুষের মনের ভিতর থেকে না ভয়টা উড়ে দিবে ভাই, ভয় রাখবে না। ডর ভয় বলতে কোনো জিনিস যদি থাকে তাহলে তো আপনি স্বাধীন না, আপনি মুক্ত না। আপনার ভিতরে ভয় কাজ করতেছে, আপনি কি মুক্ত? নিশ্চয় আপনি মুক্ত না। ওই ভয়টাই কিন্তু উড়ে দিছে মানুষের ভিতর থেকে গত 14 মাসে। এখন দেখেন সবাই মুক্ত, যে যা সমালোচনা করতে পারে। এই যে আমি এখন সমালোচনা করতেছি, কাদের নিয়ে? হায় হায়, তাদের নিয়ে কথা বলতেই তো মাথায় উঠা যাইতো গত ভয়ে। হায় হায়, তাদের নিয়ে কথা বলুম, নিয়েই তো ঢুকাই দিব ওই আয়না ঘরে। এই আয়না ঘরে যা কিছু হয়েছে ভাই, এর সাথে তারাও জড়িত। কারণ কি জানেন, একটা টাইমে আমাদের দেশে আলোচনা বাইরে গেল না যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেশে বাইরে যাইতেছে। যখনই ওই আলোচনাটা আসলো, কখন আসলো? যখন এই টঙ্গী থেকে নিয়ে এই ময়মনসিংহের দিকে যাইবার সময় যতগুলো ব্রিজ পাবেন, প্রত্যেক ব্রিজের নিচে প্রায় প্রতিদিনই লাশ পাওয়া যাইত। আর লাশ পাওয়া যেত কোথায়? রেল লাইনের উপরে। যখন এই নিউজগুলা মানুষের কানে কানে ছড়ায় গেল, তখনই তারা হাত মিলাই নিল যে আমরা এখান থেকে তোমাদের কাছে দেবো, তোমরা ওইখানে গুম খুন কইরা ফালায়, কোনো প্রবলেম নাই। এভাবেও সীমান্ত পার হইয়া ওইখানে নিয়ে গেছে। আবার এখান থেকে 2 জন বন্দীকে দিয়া ওইখান থেকে তাদের টার্গেটের আরেকজনকে নিয়ে আসছে কথা আদায় করার জন্য, জঙ্গি ট্যাগ দিয়া। আর যখন ওই বন্দি বিনিময় করতো না, তখন ওরা মিষ্টি বিনিময় করতো। এখান থেকে 5 কেজি মিষ্টি নিয়ে যেত বাংলাদেশের, ওইখান থেকে ইন্ডিয়ান 5-6 কেজি নিয়ে আসতো, দুজনের মিষ্টি বিনিময় করতো ওই মানুষ কিল করার জন্য। কত বড় দানব ছিল ভাই, চিন্তা করেন। সবাই মুখোশ টাইনা ছিঁড়া খুইলা ফেলাইছে। তো এখন কি করবেন? এখন আর কিচ্ছু করার নাই, কারণ গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে, আর কেউ ঠেকায় রাখতে পারবেন না। আপনারা বলতেন না ইউনূস সরকার কি কাজ করছে, দৃশ্যমান হয় না কেন? এখন কি দৃশ্যমান হইতেছে? আরো দৃশ্যমান হবে। এই অক্টোবর মাসেই অনেক কিছু দৃশ্যমান হবে, আবার নভেম্বরের মধ্যে অনেক কিছু রায়ও পেয়ে যেতে পারেন। আপনারা দেখেন না, ভারতে শেখ হাসিনার মুখে টেপ লাগাই দিছে। টেপ লাগাইতে তো পারছে ভাই ডক্টর ইউনূস স্যার। ডক্টর ইউনূস স্যার নর্মাল লোক না ভাই, সাধারণ লোক না। মাথায় রাখবেন, দুনিয়ার মাঠের খেলোয়াড়, পৃথিবীর এত গুণী গুণী লোক কেন উনার সঙ্গে হাসি মুখে ছবি তুলতে চায়? উনাকে দেখলেই কেন বুকে জড়ায় ধরে? উনার সম্বন্ধে না জানলে না বুঝলে কি এভাবে বুকে জড়ায় ধরে? কারা বুকে জড়ায় ধরে? পৃথিবীর সমস্ত বড় বড় দেশের প্রেসিডেন্টরা বুকে জড়ায় ধরে। তার মানে এই মানুষটার ভিতরে কিছু না কিছু তো আছেই, কিন্তু আমরা সেই মূল্য দেই নাই। মূল্য দিতে বাধ্য হবেন। উনার খেলা বুঝতে না আপনাদের সময় লাগবে। আপনারা গত 14 মাসের মধ্যে মনে হয়
এক বছরই আপনারা খালি কিংস পার্টি চিল্লাইছেন। এখন কি আর কিংস পার্টি বলেন? বলার সুযোগ দেয় নাই। ওইটারও বুঝছেন ইউটার্ন করায় অন্যদিকে দিয়ে দিছে। হ্যাঁ, নাহিদ ইসলাম এই উপদেষ্টার দিকে আঙুল তুলে বলছে না এদের মধ্যে ক্রিমিনাল আছে, এরা দেশ থেকে ভাইগা যাইতে পারে, এরা সেফ এক্সিট চাইতেছে। এটা কেন বলছে, কখন বলছে? আপনারা কি মনে করেন এই নাহিদ ইসলাম তার মনের মধ্যে ইচ্ছা হইলো আর অভিযোগ করে দিল? নো 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 নো, না, এমন কিছু না। মুরব্বী ইশারা দিছে, তারপরে মুখ খুলছে। মুরব্বী বলছে হ্যাঁ প্রকাশ কইরা দাও। কাদের কথা প্রকাশ করতে বলছে আপনারা বুঝা নেন। যারা গত 14টা মাস দেশটাকে অস্থির কইরা রাখছে, এই উপদেষ্টার ভিতরে আছে। এই উপদেষ্টাতে কারা আছে ভাই? শুধু কি এনসিপির বড় দলের কেউ নাই, জামাতের কেউ নাই? কিন্তু কারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত? কারা জুলাই গণ অভ্যুত্থানকে সফল হইতে দিতে চাচ্ছে না? কারা দেশটাকে অস্থির করে রাখছে? অপারেশন ডেভিল হান্ট নামলেন আপনারা শয়তান ধরার জন্য। শয়তান ধরতে পারলেন না, বরঞ্চ শয়তান আরো বাইরে গেল। কোন রকমই অ্যাকশনে যাচ্ছিল না কেউ। দেখেন ওই যে 111 এর কথা মনে আছে? ওই টাইমে আর্মি দেখলে বুঝছেন মানুষ কাপড়ে পেশাব করে দিত, যারে ধরতো ওর জীবন বরবাদ করে দিত। বাংলাদেশে কোনো ক্রিমিনাল ছিল না, এবং কে ধনী কে গরিব, কে প্রধানমন্ত্রী না, কাউকে মানে নাই, সবাই কিন্তু ঢুকাই দিছিল। মনে আছে আপনাদের? আর্মি এমন ক্ষমতা, কিন্তু সেই ক্ষমতা কি আমরা দেখছি? অন্যায় বিরুদ্ধে কত রকম অন্যায় চলতেছিল দেশে, কিন্তু কোনো কিছুতেই সফল হচ্ছিল না। বারবার সবাই ডক্টর ইউনূস স্যারের দিকে আঙুল তুলতেছিল, মনে করতেছিল যে উনি কোনো কামেরই না। উনি কি কামের আর কি কামের না এখন তো টের পাইছেন, বাকিটা সামনে টের পাইবেন। আপনারা নিজেরাই একদিন বলবেন ডক্টর ইউনূস স্যার সঠিক ছিল, আপনারা বলতে বাধ্য হবেন। আর ডক্টর ইউনূস স্যারও বুঝা ফেলাইছে আপনারা ওই বক শিকারীর মতো। হ্যাঁ, আরেকটু কাছে নিতে লাস্টে কি পাইনটা যে মারবেন এই অঙ্কটা উনার মধ্যে আছে। ওই সুযোগটা আপনাদেরকে দিবে না ভাই, দিবে না। উনি যে সন্তানদেরকে বুকে টাইনা নিছে তাদের নিরাপত্তা না দিয়া এই দেশ থেকে যাবে না, লেখা রাখেন। সেনাবাহিনী চুপচাপ, সেনাবাহিনীতে নীরবতা, নিস্তব্ধতা, শুনশান নীরবতা। দর্শক, আপনারা জানেন যে সার্ভিং কোনো খবর মতে 14 জন সেনা অফিসারের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে আইসিটি কোর্ট। এবং স্বাভাবিকভাবেই এই অফিসাররা ওয়াকারের আন্ডারেই অনেক আকাম করেছেন, বিশেষ করে জুলাই আগস্টের যে ঘটনা। এর আগের গুম খুনের সাথে হয়তো ওয়াকার ওইভাবে জড়িত ছিলেন না। এখন সে ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান। এখন সেনাবাহিনীর প্রতিক্রিয়াটা কি, ওয়াকারের প্রতিক্রিয়া কি, তার অবস্থান কি? তিনি কি এই বিচার কার্যক্রমে কোঅপারেট করবেন, না আগের মতো বাধা দেওয়ার চেষ্টা করবেন? তিনি কি পিছু হটেছেন, না আগের মতো তাজুল ইসলামকে হুমকি ধামকি দেওয়া থেকে শুরু করে ইউনূসের সাথে একটা কম্পিটিশনে যাবেন? গণমাধ্যম যখন, আমি প্রথমেই বলি গণমাধ্যমের রোল এখানে অত্যন্ত সন্দেহজনক। একমাত্র আমার দেশ পত্রিকা এই সেনা অফিসারদের গুম খুনের বিচারের বিষয় সঠিক রোল প্লে করছে। অন্য সব মিডিয়া চুপচাপ, তেমন কিছুই বলছে না। অথচ এটা প্রত্যেক মিডিয়ার রেড কালার হেডলাইন, লিড নিউজ হওয়ার কথা, এবং ধারাবাহিকভাবে এটা নিয়ে এক ধরনের তোলপাড় সৃষ্টি করার কথা, কিন্তু হচ্ছে না, করছে না। মানে বাংলাদেশের প্রিন্ট মিডিয়াগুলো, এরা যে বেশিরভাগই প্রথম আলো, ডেইলি স্টার সহ ইত্যাদি, এরা যে ভারতের দালাল সেটা প্রমাণিত হচ্ছে। এরা যে ডিজিএফআই দালালি করেছে, ডিজিএফআই জঙ্গি নাটক থেকে শুরু করে নানান নাটকে গুম খুনে যে এরাও পার্ট ছিল, এরা যে ওগুলোকে নর্মালাইজড করেছে, তার প্রমাণ হচ্ছে এখন তারা চুপচাপ ভূমিকা পালন করছেন। আর দেশপ্রেমিক গণমাধ্যম হচ্ছে মাহমুদুর রহমানের আমার দেশ, আমরা দেখতে পাচ্ছি। এখন স্বাভাবিকভাবেই গণমাধ্যমগুলো যদি ভারতের দালাল না হতো, সবাই যদি সঠিক রোল প্লে করত, তাহলে সবাই এখন আইএসপিআর এর দিকে ঝাঁপিয়ে পড়ত। আইএসপিআর এর অফিসিয়াল স্টেটমেন্ট জোর করে আদায় করত যে আপনার সার্ভিং অফিসারদের বিরুদ্ধে, সাবেকদের কথা বাদ দিলাম, তাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। মিলিটারি কোর্টে বা কোর্ট মার্শাল হচ্ছে না, আইসিটি কোর্টে বিচার হচ্ছে। যেটা আপনারা চাননি বা ওয়াকার চাননি, সেটা হচ্ছে। এখন আপনাদের অনুভূতি কি? আইএসপিআর কে প্রথম আলো, ডেইলি স্টার, বসুন্ধরা গ্রুপের সব মিডিয়াগুলো সবাই মিলে বাধ্য করত, কিন্তু বাস্তবতা হচ্ছে আমার দেশ
সহ দুই একটা পত্রিকা বাদে কেউ জিজ্ঞেসই করে না যে এই যে ঘটনা, এত বড় ঘটনা, আপনাদের অনুভূতি কি, জিজ্ঞেস করে না। কিন্তু আমার দেশ ঠিকই জিজ্ঞেস করে। এখন আমার দেশের সূত্র থেকে আমরা যেটা জানলাম, আইএসপি এর কাছে জিজ্ঞেস করে, কিন্তু আইএসপি নীরব, কোনো কথা বলতেই তারা রাজি না। তারা বলছে এই মুহূর্তে কোনো মন্তব্য করতেই রাজি না। এটা কেন ভাই? তদন্তে প্রমাণিত হয়েছে, চার্জশিট দেওয়া হয়েছে, এখন বিচার হবে। গুম খুন হয়েছে, কোনো সন্দেহ নেই। কারা করেছে? তারা অনেকে পালিয়েছে, অনেকে জেলে, সামরিক অফিসাররা। এটা তো অস্বীকার করার কিছু নেই। র্যাব আমেরিকার স্যাংশন খাওয়া, কে না জানে। তাদের বিচার হচ্ছে, আপনাদের মন্তব্য নাই মানে আইএসপি এর মন্তব্য নাই। কেন মন্তব্য নাই? এর মানে কি আপনারা এখন পর্যন্ত ডিসাইড করতে পারেননি যে সেনাবাহিনী এই বিচারে কোঅপারেট করবে কি করবে না? এটা তাদের বলা উচিত ছিল, অথবা তাদের সব প্রণোদিত হয়ে স্টেটমেন্ট দেওয়া উচিত ছিল আইএসপি এর, যে আমাদের নিয়ে নানান কথাবার্তা হচ্ছে, সেনাবাহিনী তার পেশাদারিত্বের ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ, গুম খুনের সাথে জড়িত যে কোনো অফিসারের বিচারের সহযোগিতা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আমরা কোনো অপেশাদার সুলভ আচরণ, গুম খুন এ ধরনের অপরাধকে প্রশ্রয় দেব না। দৃষ্টান্তমূলক বিচার বাংলাদেশে হবে বাংলাদেশের আইন অনুযায়ী। এরকম একটা সাহসী স্টেটমেন্ট দিলে ওয়াকার জনগণের কাছে এখন রেসপেক্ট পেতেন, কিন্তু এখনো ওয়াকারকে নিয়ে নানান সন্দেহ সংশয় আমরা দেখতে পাচ্ছি। যতই আপনারা করেন, আমাদের কাছে খবর আছে, আমরা জানি, আমরা বিজয় উদযাপন করি, হাসি, দেখেন না কেন? কারণ সেনাবাহিনীর অফিসারদের, বিশেষ করে একটু লোয়ার লেভেলের অফিসার যারা, তাদের মধ্যে 95% তারা হ্যাপি, তারা স্যাটিসফাইড, তারা আনন্দিত যে এই দুষ্কৃতিকারী, গুমকারী, হত্যাকারী জেনারেলদের বা অফিসারদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে এবং 22 তারিখের মধ্যে তারা গ্রেপ্তার হবে। আরো সুখবর হচ্ছে, যাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে তাদের সমপর্যায়ের অফিসার, বন্ধু বান্ধব কেউ তাদের সাথে কথা বলে না, তারা হাউস অ্যারেস্ট অবস্থায় আছে। 14টা পয়েন্টে সতর্ক করা হয়েছে যেন কেউ পালাতে না পারে, এবং খুব শীঘ্রই দেখবেন যে তাদেরকে ধরে আনা হয়েছে। কিন্তু মিডিয়াগুলো ওই যে ভারতের দালাল। তো দর্শক, এই জায়গায় সেনাবাহিনীর এই চুপচাপ থাকা, নীরবতা, এটা নানা সন্দেহ সংশয়ের জন্ম দেয়। এখনো ওয়াকার সঠিক লাইনে আসেনি। ওয়াকারকে সঠিক লাইনে আনতে হবে। ওয়াকার মাস্ট কোঅপারেট দিস ট্রায়াল। ওপেন বিচার হচ্ছে ক্যামেরার সামনে, কোঅপারেট করতেই হবে। গুম খুনকারীদের বাঁচানোর কোনো সুযোগ নেই। এবং সেনাবাহিনীর চেইন অফ কমান্ডের কথা আমরা জানি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া এগুলো কেউ করতে পারে না। কে নির্দেশ দিয়েছিল? বিশেষ করে জুলাই বিপ্লবে সে কারফিউর সময় কারা গণহত্যা চালিয়েছিল, কোন কোন অফিসার কার নির্দেশে গুলি চালিয়ে আমার সাধারণ নাগরিকদের হত্যা করেছিল, সেটাও কিন্তু হিসাবে আসবে মিস্টার ওয়াকার। ওয়াকার সাহেব, এখনো আপনি উল্টো লাইনে হাঁটছেন, আপনি সোজা লাইনে আসেন, তাহলে আপনার করুণ পরিণতি হবে। আপনার বাঁচার রাস্তা আমরা দেখিয়ে দিয়েছি। ইউনূসের সাথে মিটিং করেন। গত 15-16 বছরে বঞ্চিত, অবসরপ্রাপ্ত বর্তমানে সামরিক অফিসারদের সাথে, যাদের এখনো পেনশনের টাকা, প্লট ফ্ল্যাটের সুবিধা দেওয়া হয়নি, তাদের সাথে মিটিং করেন। তাদের মুহূর্তের মধ্যে তাদের সুযোগ সুবিধা বুঝিয়ে দিয়ে তারপরে বলেন যে স্যার আপনারা আমাদেরকে বাঁচান। আমি আগে যা করেছি, আমি তো এট দ্য এন্ড অফ দ্য ডে চূড়ান্ত ভাবে বিপ্লবের পক্ষে ছিলাম। হ্যাঁ, অবশ্যই এই পয়েন্টে ইনডেমনিটি পায় ওয়াকার, এবং এর আগের যত গুম খুন, এগুলোতে আমি কোঅপারেট করছি বিচারের জন্য। তো দর্শক, কোনো লাভ নাই। আমরা বিজয় উদযাপন করতে পারি। একটা হচ্ছে যে আইসিটি অ্যাক্ট অনুযায়ী আপনারা জানেন যে অভিযোগপত্র দাখিল হওয়া মানে আপনার চাকরি টাকরি শেষ, এই বিচার নিশ্চিত। এবং সর্বশেষ খবর, সেনা কর্মকর্তাদের বিচার ট্রাইব্যুনালে হতে কোনো বাধা নাই, এটা প্রসিকিউশন টিম জানাচ্ছে। মানে নতুন বাংলাদেশ সেনাবাহিনী সংস্কার, ডিজিএফআই ডিজলভ করা, এই গুম খুনের মূল কারিগরদের, যারা হাসিনা পালানোর 14 মাস পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে ছিল, তাদের বিচারে কোনো বাধা নেই, বিচার হবে। এবং ওই যারা এখনো চুপচাপ বসে আছে, এই সেনাবাহিনী বাধ্য হবে এই বিচারে কোঅপারেট করতে। কিচ্ছু করার নাই, তাদের সামনে অন্য কোনো রাস্তা নাই। অতএব দর্শক, এটা আমাদের জন্য সুখবর। রাস্তা ক্লিয়ার। নতুন বাংলাদেশে
একটা দেশপ্রেমিক সেনাবাহিনী, পেশাদার সেনাবাহিনী আমরা ফিরে পাবো। অপরাধীদের বিচার হওয়ার মধ্য দিয়েই সেটা প্রতিষ্ঠিত হবে এবং ট্রাইব্যুনালের রায়ের অবজারভেশনের আলোকেই সেনাবাহিনী সংস্কার হবে। অতএব আগামীর বাংলাদেশে কেউ আর গুম খুন করতে পারবে না। ক্ষমতায় জামাত আসুক আর বিএনপি আসুক, কেউ আর আয়নাঘর কায়েম করতে পারবে না। সে রাস্তা বন্ধ হয়ে যাবে। তো দর্শক, মূল খবর এটাই, বিচারে কোনো বাধা নাই এবং যত বাধা ছিল ধাপে ধাপে ওয়াকার বাহিনী বাধার চেষ্টা করেছিল, সব দূর হয়েছে। ওয়ারেন্ট জারি হয়েছে, এখানেও বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এখন তাদের গ্রেপ্তারেও কোনো বাধা নেই, অনেকটা হাউস অ্যারেস্ট। যে কোনো মুহূর্তে দেখবেন যে তাদেরকে ধরে উপস্থাপন করা হয়েছে, কোর্টে প্রডিউস করা হয়েছে। ওয়াকার ও সুন্দরীরা, ওয়াকারের সাথে সুন্দরীদের, এই সুন্দরীদের সম্পর্ক কি? উপস্থাপিকা সুন্দরী, সাংবাদিক সুন্দরী। এক সময় আমরা দেখতাম ওবায়দুল কাদেরের সাথে এই পূর্ণিমা, অপু বিশ্বাস, তারপরে আপনার এই মাহিয়া মাহি, এসব থার্ড ক্লাস স্টার খ্যাত, তথাকথিত স্টার থার্ড ক্লাস সুন্দরীদের, জাহারা মিতু, এদের সাথে ওবায়দুল কাদেরের সম্পর্ক ছিল ব্যাপক ও বিস্তর, গভীর, বেডরুম পর্যন্ত তাদের যাতায়াত ছিল, সম্পর্ক ছিল। তারপরে এইচটি ইমাম, বুড়া 84 বছর বয়স্ক, এসব সুন্দরীদের সাথে ব্যাপক সম্পর্ক ছিল। এটা ছিল বহুগামিতা, তাদের সাথে সম্পর্ক, চারিত্রিক ত্রুটি, মানুষ সেটা বুঝেছেও দেরিতে হলেও। কিন্তু ওয়াকার কেন সুন্দরীদের সাথে সম্পর্ক রাখে? সেখানে বিনিময়টা কি? তাও এলিট ক্লাস সুন্দরী, যারা নায়িকাদের মতো অত প্রচারিত নয়, উপস্থাপিত নয়, কিন্তু যারা উপস্থাপন করে, উপস্থাপক, নিজেদেরকে উপস্থাপন করে না, অন্যদেরকে বা সাবজেক্টে উপস্থাপন করে, সেই সুন্দরীদের সাথে ওয়াকারের সম্পর্ক ব্যাপক এবং বিস্তর দেখা যায়। এই সম্পর্কের উদ্দেশ্যই বা কি? একটি বিষয় বললে আপনাদের কাছে বিষয়টি আরো পরিষ্কার হবে। ধরেন, তারেক রহমান বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দিয়েছিলেন কবে? সেই 3 তারিখে, লন্ডনের সময় 3 তারিখে। দ্বিতীয় পর্ব ছেড়েছেন এরপরে। আমাদের সাথে তারিখের একটু হেরফের হয়েছে, লন্ডনের সাথে স্বাভাবিক, তবে 3 তারিখে এটা কিন্তু সঠিক। কিন্তু দেখেন, গতকাল বাংলাদেশ আইসিটি অর্থাৎ এই অপরাধ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল, ক্রাইম ট্রাইব্যুনাল, সেনা 23 জন, টোটাল 30 জন এলিট অপরাধীর বিরুদ্ধে, সোশ্যাল এলিট, মুখোশধারী এলিট কিন্তু খুনি, তাদের বিরুদ্ধে তাজুল ইসলামের নেতৃত্বে অভিযোগ দাখিল করেছে, চূড়ান্ত অভিযোগ, যে অভিযোগ প্রায় প্রমাণিত ছবি, ভিডিও দ্বারা, বক্তব্য দ্বারা। আয়নাঘরে যারা মানুষকে টর্চার করেছে, গুম করেছে, খুন করেছে, খেয়াল করলে দেখবেন একমাত্র আমার দেশ ব্যতীত আর কোনো মিডিয়াতে এটা প্রচারিত হয়নি সেই হেডিংয়ে, একরকম প্রচার করেইনি। অথচ টকশোতে, পত্রিকার হেডলাইনে এবং লিড নিউজে আলোচনা হওয়ার কথা ছিল এই খবরটি, যে অপরাধীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ সাব্যস্ত করেছে, অফিসিয়ালি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের বিরুদ্ধে। অথচ দেখেন, রোকসানা আঞ্জুম নিকোল, টেলিভিশনের সুন্দরীদের কথা বলতেছি, তারপরে ত্রিনা, এসএটিভি সুন্দরীরা, তারপরে ইভেন কি কাজী জেসিন, এমনকি এরা তো থাকবে আরও কয়েকটা। কাজী জেসিনের কথা আমি বলতে চাই নাই, আমি তার ভক্ত, কিন্তু সে এটা কেন করলো? এরপরে আপনার এই ওই যে গ্লোবাল টিভিতে এখন বসে বসে শয়তানি করে আওয়ামী লীগগুলো, আনিস আলমগীরকে আনে, এটার নাম নাজনীন মুন্নি। তারপর আরেকটা আছে ইতর, 18 ইলেকশনের বৈধতা অর্জন করেছে, সেটা হলো নবনীতা চৌধুরী। আর আরেকটা হচ্ছে লেডিস প্লাস, সুন্দরী প্লাস, লেডিস প্লাস, ওই যে সালমানের রহমানের কামলা খালেদ মহিউদ্দিন, ওটাকে লেডিস ধরলে এই কারণে সুন্দরীদের কথা বললাম, এটা সমকামী ওরিয়েন্টেড। এই যে সুন্দরীরা, এই যে ধরেন নিকোল, জেসিন, ত্রিনা, নাজনীন, নবনীতা, এদের দরকার, এদের কাছে আমরা কি আশা করেছি? যে ট্রাইব্যুনাল নিয়ে আরও নিখুঁত সত্য তারা উদ্ঘাটন করবে, আমাদেরকে জানাবে। কিন্তু সেই বিষয়ে তারা কোনো, তাদের টকশো নেই, আলোচনা নেই। ওই এখন টিভিতে একটা আছে, কি নিয়ে আলোচনা করে? পিয়ার নিয়ে আলোচনা করে। ওকে, পিয়ার, কিন্তু
সব কিছুকে ছাপিয়ে লক্ষ লক্ষ পরিবারের কান্না, হাজার হাজার মানুষের মৃত্যু, খুন, গুম, লুট, ধর্ষণ, এইসব নিয়ে টকশোগুলোকে সাবজেক্ট না করে তারা টকশোতে সাবজেক্ট করছে কি? এখন পর্যন্ত তারেক রহমানের সাক্ষাৎকার, তারেক রহমান কি কি বলেছেন, তারেক রহমান ম্যাচিউরড হয়েছেন কিনা, মানে প্রমাণ করতে চাইছে তারা এখনো তারা যে ম্যাচিউরড হয় নাই এটা প্রমাণ করলো তারা। টকশোর লোকগুলা দেখেন, এই নিকোলেরা সালমান এফ রহমান, আনিসুল হককে পেলে মুখ কেলিয়ে হাসি দিয়ে তারা ছবি তুলত। অপরাধীদের সাথে তাদের সখ্যতা ছিল। হ্যাঁ, তারা কোনোদিন কুমিরের চামড়া দিয়ে যে জুতা বা কোট পরিধেয় বানিয়েছে এই প্রশ্ন করেনি। কিন্তু ঠিকই বিএনপির নেতা শহীদুলকে নিকুল জিজ্ঞেস করেছে আপনারা কুমিরের চামড়া দিয়ে ওদের মতো বানাবেন কিনা, কিন্তু নিজে কোনোদিন প্রশ্ন করেনি। তাহলে ওয়াকারের সাথে এই সুন্দরীদের আসলে রিলেশনটা কোন পর্যায়ে? এদেরকে আসলে ওয়াকাররা পেইড করে এনএসআই থেকে, এই সরকারি টাকা, এই আমাদের টাকা। এই রোকসানা আজম নিকুলকে দেখেন, কোটি কোটি টাকা। এদের যদি আপনি দুর্নীতির তদন্ত হয়, এদের ব্যাংকে আপনি ইলিগেল অর্থ পাবেন। আপনি এই নাজনীন মুন্নির অ্যাকাউন্ট যদি চেক করেন আপনি অবৈধ অর্থ পাবেন। এদের লাইফ স্টাইলের সাথে মিলবে না আপনার। ইভেন কি সালমান এফ রহমানের কামলা, খালেদ মহিউদ্দিন বলেন, আনিস আলমগীর বলেন, এদের লাইফ স্টাইলের সাথে আপনি মিলাতে পারবেন না, তাদের আয়ের সাথে লাইফ স্টাইল মিলবে না। নবনীতা চৌধুরী কোথায় কোন জমিদারের বাচ্চা? হয় তাদের বাপ ঘুষ করছিল না এবং নিজেও ঘুষ খায়। এরা দুর্নীতিগ্রস্ত পরিবারের সন্তান। নিকোলেরা দুর্নীতিগ্রস্ত পরিবারের সন্তান, তাদের হাজবেন্ড দুর্নীতি করে, তাদের সন্তানেরা দুর্নীতির টাকা খায়। বুঝতে পারছেন? তাহলে এই ওয়াকারের সাথে এই সকল সুন্দরীদের, এবার সুন্দরীতে যে পার্থক্য আছে, ওবায়দুল কাদের মেনটেন করতো থার্ড ক্লাস চরিত্রের গুলা, কিন্তু একটু বেশি পরিচিত, মানে নিজেদেরকে এলিট তারকা হিসেবে তারা পরিচয় দিত করতো। ওই যে নাম বললাম, মাহিয়া মাহি বলেন, আপনি অপু বিশ্বাস বলেন, তারপরে আপনার এই কেয়া, নায়িকা কেয়া বলেন, এদের সাথে এরা সম্পর্ক মেনটেন করে চলতো। হ্যাঁ, ওবায়দুল কাদের, এরাও কিছু সুবিধা নিত, ওবায়দুল কাদেরও কিছু সুবিধা নিত। গিভ অ্যান্ড টেক, পৃথিবীতে ফ্রি কিছু তো চলে না। তার উপরে আওয়ামী লীগ। আর রোকসানা আজম নিকুলটাকেও দেখতাম তখন, এই যে ডাক্তার মুরাদের সাথে, তার সাথে আমি হাস্যোজ্জ্বল ছবি দেখেছি। আমি ফেসবুকে দিব, আপনারা দেখেন। আমার ফেসবুকের সাথে আপনারা ইচ্ছা করলে কানেক্ট থাকতে পারেন। তো এই যে এখন ওই যে ওবায়দুল কাদেরটা চেঞ্জ হয়েছে। ওবায়দুল কাদের ছিল আওয়ামী লীগের দায়িত্বে হাসিনার পর, এখন হাসিনা পলাতক, হাসিনার পরে আওয়ামী লীগের দায়িত্বে এই ওয়াকার, ওবায়দুল ওয়াকার। কাজ একই করছে কিন্তু, ঠিক আছে। এই সুন্দরীদের মেনটেন করছে টাকার বিনিময়ে, আর ও সুবিধার বিনিময়ে ওই সুন্দরীদেরকে মেনটেন করছে ওবায়দুল কাদের। সুন্দরীতে পার্থক্য আছে, ভোগ বিলাসে নয়। যত তোমার সময় যাবে সব কিছুতেই ক্ষয়, এভাবেই কিন্তু চলছে। এখন ওবায়দুল কাদের ক্ষয় হয়েছে, যশ, খ্যাতি, সম্মান সব গেছে, শেষ পর্যন্ত পালাইছে। ওয়াকারেরও সব গেছে, এখন অসহায় হয়ে পড়েছে, কোনো কিচ্ছু করতে পারবে না সে। হাইস্ট কি করবে? তার টার্গেট, সে পাওয়ার নেবে, পাওয়ার নিয়ে রাখতে পারবে? সে কিচ্ছু করতে পারবে না। ওকে গোনেই না সাধারণ মানুষ। আর ওর তো গুলি ছোড়া, খুন করা ছাড়া ওর কোনো যোগ্যতা নাই। যদি যোগ্যতা থাকতো, তাহলে সততা থাকতো, যদি, তাহলে ইউনূসকে এসব ব্যাপারে সহযোগিতা করতো। এই গুম খুন আমরা জানি অনেক